সামনের বিসিএস বলেন, ব্যাংক বলেন, অন্যান্য পরীক্ষা বলেন, জাতীয় বাজেট থেকে আশা করা যায় আপনাদের একটা প্রশ্ন কমন পড়বে। তো 2025 অর্থনৈতিক সমীক্ষা মতে আপনাদের কি কি আসতে পারে? বর্তমান নোট কিন্তু আগের যে নোট আছে আপনাদের সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন। পদ্মা ব্যারেজ, এই সরকার এসে প্রথমে যেটা করেছিল, পদ্মা ব্যারেজের ঘোষণা তারা দিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহান মুস্তফা। আজ আপনাদের সাথে মূলত অতি গুরুত্বপূর্ণ একটা টপিকস, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক যে কোনো পরীক্ষার জন্য আপনাদের সাম্প্রতিক তথ্যগুলি নিয়ে আলোচনা করব এবং আমাদের সাম্প্রতিক তথ্যের মধ্যে আগামী যে কোনো পরীক্ষার জন্য জাতীয় বাজেট 2026-27 আমরা যে দেখতে পাচ্ছি, এই জাতীয় বাজেটের বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কি কি আসতে পারে, কোন প্রশ্নগুলো আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি সাম্প্রতিক বাংলাদেশের দিকে যাই, আমরা সবাই জানি যে সাম্প্রতিক বাংলাদেশের মধ্যে প্রথমে আপনাকে কিন্তু এই সরকার ব্যবস্থার বা নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে এবং তারপরে আমরা জাতীয় বাজারের দিকে আগাবো। তো সাম্প্রতিক তথ্যের এই জন্যই বলবো, সাম্প্রতিক তথ্যগুলিগুলো খুবই গুরুত্ব দিয়ে আপনাদের পড়তে হবে। আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু সাম্প্রতিক তথ্য আপনাদের আসবেই, এটাতে কোনো ভুল নাই। তো সাম্প্রতিক তথ্য সবাইকে ঠিক সেভাবে পড়াশোনা করতে হবে। সাম্প্রতিক তথ্যের মধ্যে বাজেট থেকে আগামী যে কোনো পরীক্ষা একটা প্রশ্ন আপনারা কমন পাবেন। যাই হোক, আমরা চলে আসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট। দেখেন, এখানে দুটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে এই নির্বাচন কততম ছিল? 13তম ছিল। এবং কততম গণভোট ছিল? চতুর্থ গণভোট ছিল। তাহলে নির্বাচন 13তম, গণভোট হিসেবে চতুর্থ। পরীক্ষা, যে কোনো পরীক্ষায়, যেমন বিসিএস এ আসছিল, এই পর্যন্ত মোট কতবার গণভোট হয়েছে? তার মানে এই পর্যন্ত গণভোট হয়েছে 4বার, আর এই নির্বাচনটা হচ্ছে 13তম নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে? 12ই ফেব্রুয়ারি 2026। স্থগিত নির্বাচন দরকার নেই আমাদের। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ছিল কতটা? 51টি। কতটা? 51টি রাজনৈতিক দল ছিল। সর্বাধিক ভোট কাস্টিং হয়েছে পাবনা 2, সর্বনিম্ন ভোট কাস্টিং হয়েছে ঢাকা 12তে। কত সর্বনিম্ন ভোট কাস্টিং? ঢাকা 12। বিএনপি মোট আসন পায় কতটি? 209টি। জামাতে ইসলামী 68, এনসিপি 6 এবং স্বতন্ত্র থেকে মোট 60টি। এই হচ্ছে আমাদের যে আসন, 300 আসনের যে বিভেদটা বা ডিভাইডটা, এই ডিভাইডটা আমরা যদি এখানে দেখি। এরপর আমরা যদি দেখি বাংলাদেশে যে গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচন অনুষ্ঠিত হয়, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং, এফপিটিপি। কি নাম এটার? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং। সেটাকে এক কথা বলা হয় এফপিটিপি। এটার মানেটা যদি আমি বলি, যারা জয়ী হবে, যারা বেশি আসন পাবে, তারাই সরকার গঠন করবে, তারাই সর্বেসর্বা। এটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ভোটিং সিস্টেম, যেটাকে বলা হয়ে থাকে। সম্প্রতি চতুর্থ গণভোট অনুষ্ঠিত হয়। কত নম্বর? 4র্থ নম্বর গণভোট অনুষ্ঠিত হয়েছে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গণভোটের দিক থেকে। এবার আসেন, জাতীয় সংসদে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় কত সালে? 2009 সালে। পরীক্ষা প্রশ্ন দিতে পারে যে জাতীয় সংসদের প্রথমবারের মতো না ভোট চালু হয় কত সালে? 2009 সালে। তাহলে আমরা এখানে যেই প্রশ্নগুলো আমি দাগিয়ে দিলাম, সবগুলো প্রশ্নই আপনার পরীক্ষার, আগামী যে কোনো পরীক্ষার জন্য 100 ভাগ গুরুত্বপূর্ণ বলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় বাজেট থেকে আমি আলোচনা করব। জাতীয় বাজেটের পুরো তথ্যটাই আপনাদের একটা প্রশ্ন আসবে। সামনের বিসিএস বলেন, ব্যাংক বলেন, অন্যান্য পরীক্ষা বলেন, জাতীয় বাজেট থেকে আশা করা যায় আপনাদের একটা প্রশ্ন কমন পড়বে। এখন কথা হচ্ছে, জাতীয় বাজেট থেকে কি সবকিছুই পড়তে হবে কিনা? না, জাতীয় বাজেট থেকে আপনাকে সবকিছু পড়তে হবে না। আমি যেগুলো আজকে দাগিয়ে দেবো এগুলোই শুধুমাত্র আপনি পড়লেই হবে। প্রথমে আসি, এই বাজেট কততম? 55তম বাজেট। জাতীয় বাজেট উত্থাপন করেন কে? অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, বর্তমানে যিনি স্পিকার হিসেবে আছেন। বাজেট ঘোষণা করা হয় 11 জুন 2026। বাজেট কার্যকর হিসেবে পরিগণিত হয় 1 জুলাই 2026। এই যে বাজেটের আকার,
একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কপাল ভালো আপনাদের যে বাজেটে খুচরা পয়সা, খুচরা টাকা আসে নাই। হ্যাঁ, এই জন্য আপনারা শুধু বাজেট 9,38,000 কোটি টাকা এতটুকু মনে রাখলেই হলো। খুচরা থাকলেই ঝামেলা হয়, তখন মূলত সেটা পরীক্ষা আসলে আপনারা অনেকে উত্তর করতে পারেন না। তাহলে বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা। পরিচালনা ব্যয়, উন্নয়ন ব্যয়, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা, এর কোনো কিছুই দরকার নেই। এপাশ থেকে যদি দেখি ঘাটতি বাজেট, ঘাটতি বাজেটটা ব্যাংকের জন্য দরকার আছে। যে কোনো ব্যাংকে যখন আপনারা পরীক্ষা দেবেন, এই ঘাটতি বাজেটটা মুখস্থ করে ফেলেন। 2,43,000 কোটি টাকা, অর্থাৎ আমাদের ঘাটতি বাজেট হচ্ছে এটা। আমাদের অন্য অন্য ইকোনমিক সোর্স থেকে আমাদের এটা সংগ্রহ করতে হবে। এজন্য ঘাটতি বাজেটটা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ। বার্ষিক এডিপি ধরা হয়েছে কত? 3,00,000 কোটি টাকা। যেগুলো দাগাচ্ছি শুধু সেইগুলোই পড়বেন আপনারা, আশা করি সেখান থেকেই কমন পাবেন। মূলধনী ব্যয় দরকার নাই, অগ্রিম অন্যান্য ব্যয় দরকার নাই। জিডিপি প্রবৃদ্ধির হার কত ধরা হয়েছে? জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা 6.5%। মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা 7.5%। শিক্ষা খাতে বাজেট, ব্যাংক পুনর্গঠনের বরাদ্দ দরকার নাই। তাহলে যেইগুলো বলে দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ বাজেট থেকে আপনারা এখানের মূল বাজেটের যে পেজটা আছে সেখান থেকে এই 10টা প্রশ্ন যদি পড়েন কেউ, তাহলেই আমি মনে করি এনাফ, আর পড়তে হবে না। এবার আসেন কর মুক্ত আয় সীমার ব্যাপারটা আসছে কয়েকবার পরীক্ষায় অলরেডি দিয়ে দিয়েছে, যে বিভিন্ন পরীক্ষায় নারী করদাতা এবং 65 বছরের ঊর্ধ্বে নাগরিক, অর্থাৎ যাদের বয়স 65 বছরের উপরে হয়েছে, তারা কত টাকা করমুক্ত আয় সীমা আছে? 4,00,000 টাকা আয় করলে তারা কর, 4,00,000 টাকার নিচে যদি আয় করে তাহলে তাদের কর দিতে হবে না। তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী করদাতা থেকে বলা হচ্ছে যে 4,00,000, সর্বসাধারণের জন্য 4,00,000 টাকা, সর্বসাধারণের জন্য 4,00,000 টাকা। নারী করদাতা এবং 65-র বেশি বয়স যারা আছে তারা 4,25,000 টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা, প্রতিবন্ধী করদাতা 5,00,000, এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার চলে এসেছে, জুলাই যোদ্ধাদের নামও ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ এই জুলাই যারা গেজেটভুক্ত হয়েছে জুলাই যোদ্ধা হিসেবে, তাদের নামও যুদ্ধ আহত হয়ে যারা আহত হয়েছে, যে জুলাই যোদ্ধারা, তাদের মূলত কর দিতে হবে 5,25,000 নিম্নে যদি আসে ইনকাম, তাহলে কর দিতে হবে না। 5,25,000-এর উপরে গেলে তাকে কর দিতে হবে। তাহলে প্রথমত যেটা মনে রাখবেন, এটা সবচেয়ে বেশি দরকার, আর শেষেরটা সবচেয়ে বেশি দরকার। মাঝখানের দুটো খুব একটা দরকার নেই। তারপরও নারীদের জন্য কর আসে অনেক সময়, সুতরাং 4টাই পড়বেন। দেখেন আমাদের সবার জন্য কর আয় সীমা হচ্ছে 4,00,000, নারীদের জন্য 4,25,000, যারা মূলত তৃতীয় লিঙ্গের আছে তাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য 5,00,000, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধা যারা ছিল তাদের জন্য 5,25,000 টাকার নিচে যদি ইনকাম করেন তাহলে কর দিতে হবে না, এর ঊর্ধ্বে যদি ইনকাম করেন তাহলে কর দিতে হবে। ব্যক্তি শ্রেণী কর যদি আমরা দেখি, প্রথম 4,00,000 টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না। এই জায়গাটা আপনাদের খুবই ইন্টারেস্টিং, একটু দেখেন। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন ধরনের রাইটার বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, শিল্পপতি বলেন, তাদের নাম আসে যে এত টাকা কর দিয়েছে, এত টাকা কর দিয়েছে। আসলে করের ব্যাপারটা একটু ক্লিয়ার করি আমরা। প্রথম 4,00,000-এর পর্যন্ত কোনো কর দিতে হবে না। পরবর্তী 3,00,000, সরি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ, পরবর্তী 3,00,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর কত দিতে হবে? 10%। তার মানে 3,00,000-এর 10% কত হয়? দেখেন অনেক টাকা কিন্তু। 1,00,000-এর 10% হচ্ছে 10,000, 3,00,000-এর 10% হচ্ছে 30,000 টাকা দিতে হবে পরবর্তী 3,00,000 ইনকামের জন্য। তার মানে 4,00,000 পর্যন্ত আপনার কোনো কর নেই, পরবর্তী 3,00,000 ইনকাম করলে আপনাকে কর দিতে হবে 30,000 টাকা। পরবর্তী 4,00,000, 3,00,000-এর পরে 4,00,000 যদি কারো ইনকাম হয় তাকেও কি করতে হবে? 15% দিতে হবে। তার মানে 4 × 15 = 60,000 টাকা। কত? 4,00,000-এ 60,000 টাকা। পরবর্তী 5,00,000 পর্যন্ত আয়ের উপর 20%, তার মানে 1,00,000 টাকা। কত? 1,00,000। আপনার যদি ইনকাম 5,00,000 হয় তাহলে 1,00,000 টাকা। চিন্তা করেছেন কত টাকা দিতে হবে? অনেক টাকা তো, অনেক টাকা কর দিতে হয়, কিন্তু আমরা আসলে কি কর এত টাকা দেই? ইম্পসিবল। শুধু এই করের টাকায় যদি সরকার যৌক্তিকভাবে আদায় করতে পারত, এত ধনী লোক বাংলাদেশে থাকতো না। করের টাকা যদি যৌক্তিক আদায় করতে পারতো তাহলে আমাদের কখনো ঘাটতি বাজেট থাকতো না।
করের টাকা যদি ফুলফিল বাংলাদেশ সরকার আদায় করতে পারতো, তাহলে এদেশে আর এই যে কর ফাঁকি দেওয়া, গরিব মানুষ থাকা, এগুলোও থাকতো না। পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত বলেছে মোট আয়ের 25%। তার মানে 20 লাখ আপনি যদি আর্নিং করেন, তাহলে কি হবে? 25% কর দিতে হবে। তাহলে 20-এর 25% কত? হিসাব করেন, অনেকগুলো টাকা কিন্তু চলে আসতেছে। অর্থাৎ 25% হলে 5 লাখ টাকা কর দিতে হবে। তারপরে আসেন 35,75,70,000 টাকার বেশি অবশিষ্ট মোট আয়ের উপর 30% কর আপনাকে দিতে হবে। সো করের হিসাবটা খুবই জটিল, এবং এটা যদি আপনার আর্নিং এর উপর কর দেন, তাহলে দেখবেন 1 কোটি টাকার প্রায় 27 থেকে 28 লাখ টাকা কর দিতে হয়। 1 কোটি টাকা হলে আপনাকে কি করতে হবে? 27 থেকে 28 লাখ টাকা কর দিতে হয়। সো আমরা তো কয় টাকা দেই, তাই না? আমরা কয় টাকা দেই কর? আমরা যারা দেই তারাও একেবারে মানে লুজ লেভেলের কর দেই, আর ম্যাক্সিমাম গুলো কর ফাঁকি দেই। আর্নিং এর ব্যাপারে সরকার জানেই না অনেক সময় যে আমার ঠিক কতটুকু টাকা আর্নিং করা হচ্ছে। এবার আসি অর্থনৈতিক সমীক্ষা 2025 চলে আসছে কিন্তু এটা। তো 2025 অর্থনৈতিক সমীক্ষা মতে আপনাদের কি কি আসতে পারে? জনসংখ্যা 17 কোটি, যদি আমরা 172.28 মিলিয়ন, ঠিক আছে, 17 কোটি 20 লাখের বেশি আর কি আমাদের এখন জনসংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আসেন জনসংখ্যা বৃদ্ধির হার 1.12, এটা খুব একটা বাড়ে না, 1.12 হয় অথবা 1.37 হয়, এরকম হয় আর কি। মহিলা পুরুষের অনুপাত, পুরুষ মহিলার অনুপাত 96 জন পুরুষ 100 জন মহিলার বিপরীতে। মুদ্রাস্ফীতি আমাদের অনেক বেশি, 8.48% আমাদের এখন মুদ্রাস্ফীতি। এটা যদি আমরা রিয়েল হিসেবে যাই তাহলে এটা 10 পার হয়ে গেছে। তারপর মুদ্রাস্ফীতি আমাদের 8.48% হিসেবে এখন ধরা হয়েছে। প্রত্যাশিত আয়ুষ্কাল আমরা বাঁচবো হচ্ছে 72.3 বছর। এটা গত বছরে 72.6 বছর ছিল, অর্থাৎ আমাদের আয়ু কিন্তু আরো, প্রত্যাশিত আয়ু আরো কমে এসেছে আমাদের, ঠিক আছে। এরপর আসেন মোট শ্রমশক্তি সবচেয়ে বেশি কোথায়? কৃষিতে সবচেয়ে বেশি এটা আসে, 44.67%। মাথা পিছু আয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, 2820 মার্কিন ডলার। কত? আমাদের মাথা পিছু আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। দারিদ্রতার হার 18.7, অতি চরম দারিদ্রতার হার 5.6%। শিশু মৃত্যু হার দরকার নেই। মাথা পিছু জিডিপি দরকার আছে 2671 মার্কিন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার দরকার নেই। সাক্ষরতার হার দরকার আছে 77.9, পুরুষ 80 এবং মহিলা 75। মোট ব্যাংক এখন পর্যন্ত 61টা। সর্বশেষ তথ্য অনুযায়ী 58টির কথা বলা আছে, তবে 3টা ব্যাংকের মানে তফসিল স্থগিত করা হয়েছে। 58টির কথা বলা হয়েছে। অনেক বই আছে 62টা, যেহেতু আমাদের সমীক্ষা পড়া হচ্ছে, সুতরাং সমীক্ষার বাইরে তো যাওয়া যাবে না। কম বেশিগুলো আপনারা আপডেট তথ্যের মধ্যে পড়ে ফেলেই হবে, আর দরকার নেই। জনসংখ্যার ঘনত্ব 1171 বা 1171 জনসংখ্যার ঘনত্ব। তাহলে এখান থেকে যদি পরীক্ষা আসে, প্রশ্ন আপনাদের এইভাবে আসবে, অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী চাবে। কখনো এরকম চাবে না দেশের জনসংখ্যা কত, হ্যান ত্যান এটার কত, হয় অর্থনৈতিক সমীক্ষা চাবে, নাহলে বিবিএস এর পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চাবে। দুটো একটা আপনার কাছে চাবে, অমনি আপনাকে কখনোই কি দেবে না, এই প্রশ্নগুলো দেবে না। এবার আমরা দেখি বাংলাদেশের বর্তমান ব্যাংক নোট সমূহ কি কি আছে। ব্যাংক নোট সমূহ কি কি টাকার মধ্যে কি কি আছে, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বেশ কিছু চেঞ্জ চলে আসছে। আমরা একটু দেখার চেষ্টা করি। 2 টাকার নোটের সামনে যে আছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, কি আছে? স্মৃতিসৌধ আছে। পেছনে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ আছে। তার মানে 2 টাকার নোটে শুধু স্মৃতিসৌধ মনে রাখলেই হচ্ছে। 5 টাকার নোটে তারা মসজিদ ঢাকা এবং গ্রাফিতি 24 দেওয়া আছে 5 টাকার নোটে। 10 টাকার নোটে বাইতুল মোকাররম মসজিদ এবং গ্রাফিতি 24-24-এর গ্রাফিতি দেওয়া আছে। 20 টাকার নোটে কান্তজির মসজিদ মন্দির, দিনাজপুর এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার। অর্থাৎ 20 টাকার মধ্যে একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে এখানে মন্দির এবং বিহার, অর্থাৎ বৌদ্ধ এবং হিন্দুদের ব্যাপারটা এখানে 20 টাকার নোটে আমরা বৌদ্ধদের মন্দির, সরি, হিন্দুদের মন্দির এবং বৌদ্ধদের বৌদ্ধ বিহার 20 টাকার নোটে দেওয়া আছে। 50 টাকার নোটে আহসান মঞ্জিল এবং সংগ্রাম চিত্রকর্ম, শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম চিত্রকর্ম এখানে দেওয়া আছে। 100 টাকার নোটে 7 গম্বুজ মসজিদ এবং সুন্দরবনের ছবি দেওয়া আছে।
200 টাকার নোটে অপরাজয় বাংলা এবং গ্রাফিতি 24 দেওয়া আছে। 500 টাকার নোটে কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেওয়া আছে। 1000 টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় সংসদ ভবন দেওয়া আছে। তার মানে বর্তমান নোট কিন্তু আগের যে নোট আছে আপনাদের সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন, একদমই ভিন্ন। উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ, এখানে আমরা যদি আসি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসক বিশ্বের বিভিন্ন স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশের 3 ক্যাটাগরিতে আমাদের দেশকে ভাগ করে থাকেন, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ বা এলডিসি তালিকা করে। তাহলে এলডিসি থেকে বের হওয়ার শর্ত কয়টা? 3টা। কি কি? একটা হচ্ছে মাথাপিছু আয় বাড়াতে হবে, মানব সম্পদ উন্নয়ন করতে হবে, অর্থনৈতিক ভঙ্গুরতা কাটাতে হবে। 3টা ব্যাপার যদি আমরা কি করতে পারি, এলডিসি থেকে বের হওয়ার জন্য এই 3টা শর্ত যদি পূরণ করতে পারি, জাতীয় মাথাপিছু আয় আমাদের বাড়াতে হবে, মানব সম্পদ উন্নয়ন করতে হবে এবং অর্থনৈতিক ভঙ্গুরতা বাড়াইতে হবে। বর্তমান এলডিসিভুক্ত দেশ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এলডিসিভুক্ত দেশ হচ্ছে 44টি। এলডিসি থেকে উত্তরণ হয়েছে কয়টি দেশ? 8টি। বতসোয়ানা, কেপ ভার্দে। দেখেন এই কেপ ভার্দের কথা আমরা অলরেডি ফুটবলে কিন্তু শুনেছি, তাই না? এই কেপ ভার্দে, মালদ্বীপ, সামোয়া, নিউগিনি, ভানুয়াতু, সর্বশেষ সাও টোমে এবং প্রিন্সিপে। 13 ডিসেম্বর 2024। দেখেন এই দেশগুলোর নামে আমরা জানি না, তাই না? এই দেশগুলোর নামে আমরা জানি না, অথচ এই দেশগুলো আমাদের এখানে, আমাদের বাংলাদেশের চেয়েও তারা উন্নত। তারা এলডিসি থেকে বের হয়ে গেছে, তাদের যে আর্নিংটা আছে সেখান থেকে তারা বের হয়ে গেছে। নাম না জানা একেবারে অচেনা কিছু দেশ আমাদের চেয়ে উন্নত। একবার ভাবা যায় কেপ ভার্দের মতো দেশ, যেখানে মাত্র অল্প কিছু সংখ্যক 80,000-এর মতো মানুষ বিলং করে, সেই দেশটাও এলডিসি থেকে বের হয়ে গেছে। মালদ্বীপ, যেখানে তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ডই নাই, সেই দেশটাও এলডিসি থেকে বের হয়ে গেছে। এলডিসি থেকে পরবর্তীতে কি বলেছে, উত্তরণ হবে এই নভেম্বর মাসে 4টি দেশ একসাথে আমাদের সাথে, বাংলাদেশ, লাওস, নেপাল এই এবং সলোমন দ্বীপপুঞ্জ। অর্থাৎ আমরা 24 নভেম্বর 2026 এলডিসি থেকে বের হব। তারিখটা খুব সুন্দর, মনে রাখবেন। 24 নভেম্বর 2026 আমরা এলডিসি থেকে একসাথে, আমাদের সাথে নেপাল এবং লাওস, আমরা একসাথে এলডিসি থেকে বের হব। এবং 13 ডিসেম্বর 2027 সলোমন দ্বীপপুঞ্জ, যেটা ওশেনিয়া মহাদেশের একটা দ্বীপ রাষ্ট্র, সেটা মূলত কি হবে, এলডিসি থেকে বের হবে। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই প্রাপ্তিতে বাংলাদেশ 3 নম্বর অবস্থানে আছে। 1 জুলাই 2015 বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়। 15 মার্চ 2018 বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়। 13 মার্চ 2025 বাংলাদেশ 2026 সালে এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 24 নভেম্বর 2026 বাংলাদেশ চূড়ান্তভাবে এলডিসি থেকে বের হবে। ফলে বাংলাদেশ 3টি সুবিধা হারাবে, জিএসপি সুবিধা হারাবে, কপিরাইট সুবিধা হারাবে, সহজ শর্তে ঋণ সুবিধা হারাবে। এটাতে আমাদের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ যদি আমরা ফুলফিল করতে না পারি, তাহলে কিন্তু আরো এলডিসি থেকে বের হয়ে উপকারের জায়গায় অপকার বেশি হবে আমাদের। কারণ আমরা যদি এলডিসি থেকে বের হওয়ার মূল যে আমাদের উপকারটা হবে, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের যে বড় বড় ট্রেড ইউনিয়নগুলো আছে, তারা আমাদেরকে এখানে বাংলাদেশে ইনভেস্ট করবে, বিগ ইনভেস্ট করবে। এলডিসি থেকে বের হওয়ার মানে হচ্ছে কি, আমরা আর্থিকভাবে ডেভেলপ হব, স্বাবলম্বী হব। এতে করে উন্নয়নশীল যে এতে করে যেগুলো বিশাল বিশাল ট্রেড ইউনিয়নগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়নের মতো যারা বাণিজ্য ইউনিয়নগুলো আছে, তারা আমাদের এখানে বিগ বিগ ইনভেস্ট করবে। তারা এখন কেন আসে না? এখন না আসার মূল কারণটা হচ্ছে তারা আমাদের বিশ্বাস পাচ্ছে না। আমাদের এখানে একটা বিগ অ্যামাউন্ট যদি ইনভেস্ট করার পর সেটা লস করে, ঝামেলায় পড়ে যাবে। যেমন আমাদের এখানে একবারে বাস্তব সত্য বলি, আইএমএফ এর জন্য পে স্কেল হচ্ছে না। এখন আপনারা ভাবতে পারেন যে আইএমএফ এর জন্য পে স্কেল কেন হবে না? এখানে ভিতরে একটা কাহিনী আছে। সেটা কেমন? আইএমএফ এর যে আমরা টাকাটা ঋণ নিয়েছি, আইএমএফ এর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছি। চড়া সুদে ঋণ নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে বেশ কিছু শর্ত দিয়েছিল। এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে মাথাপিছু আয় বাড়াইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের কি, কর বাড়াইতে হবে, করের পরিমাণ বাড়াইতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে সকল জিনিসের দাম বাড়াইতে হবে। এর মূল কারণ কি জানেন? একটা জিনিসের দাম যদি 20 টাকা হয়, সেখানে যদি ভ্যাট বাড়িয়ে দেয় 5 টাকা, এই ভ্যাটটা সরকারের খাতে যাবে। এই টাকাটা দিয়ে তাদের ঋণ শোধ করতে হবে। এই জন্য তারা এখানে কন্ডিশন হিসেবে এগুলো দিয়েছে। এখন 29 সালে আমরা প্রথম কিস্তি দেওয়া শুরু করব। এই কিস্তি দেওয়ার ক্ষেত্রে কি হবে?
আমরা কিস্তি এখনো দিচ্ছি, যেটা সহজ শর্তে ঋণ নিয়েছি, ছোট ঋণগুলো। বিগ ঋণ যেটা, সেটা 29 সাল থেকে আমরা কি করব, কিস্তি দেওয়া শুরু করব। এই কিস্তি দেওয়ার ক্ষেত্রে এখন থেকে যদি টাকা আর্নিং না হয়, তাহলে কিস্তিতে বাধা আসতে পারে। এখন আইএমএফ আছে এই ভয়ে, এই শর্ত যদি কোনোভাবে ফুলফিল না হয়, যদি মাথাপিছু আয় না বাড়ে, তাহলে কি হবে, সরকারের খাত থেকে বেশি টাকা বের হবে। এই যে পে স্কেলের ক্ষেত্রে সরকারকে প্রতি বছর 45,000 কোটি টাকা বেশি গুনতে হবে, সেটা আইএমএফ এর মাথায় ধরে গেছে, কারণ তাদের তো কিস্তি দিতে হবে। সো কিস্তি শোধ করতে গেলে এই জন্য পে স্কেল দিলে সরকারের খাত থেকে এই টাকা বের হলে, সরকার যদি পরে বলে আমাদের কি নেই, ফরেন ইনভেস্ট নেই, সুতরাং কিস্তি দেওয়া যাবে না বা দিতে পারবো না, তখন আইএমএফ এর জন্য সমস্যা। তাই আইএমএফ কি করেছে, এটাতে ভেটো দিচ্ছে যে না, পে স্কেল বাড়ানো যাবে না যদি না আপনারা এই আর্নিং এর খাত বের না করেন। আইএমএফ এর জন্য এগুলো বারবার পিছিয়ে যাচ্ছে, কারণ তাদের কিস্তি শোধ করতে হবে। বুঝেছেন? তাহলে দেখেন কোথাকার সাথে কি সম্পর্কিত। সো এই জন্য বলেছি এখানে যে আমাদের এই এলডিসি থেকে বের হলে আমরা বেশ কয়েকটা সুবিধা হারাবো। যেমন জিএসপি সুবিধা, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জিএসপি সুবিধা 2013 সালে ভ্যানিশ করে দিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ছাড়া বিশ্বের আরো বিভিন্ন দেশে জিএসপি সুবিধা পাই। ঠিক আছে? এই জিএসপি সুবিধা কি, সেটা হচ্ছে আমরা ওই দেশগুলোতে কোনো কর ছাড়া, কোনো ভ্যাট ছাড়া আমরা কি করতে পারতেছি, বাণিজ্য করতে পারছি। কিন্তু যেদিন থেকে আমরা এলডিসি থেকে বের হব, তারপরের দিন থেকে আমরা ওখানে আর বাণিজ্য করতে পারবো না। তাদেরকে কি করতে হবে, এন্ট্রি করলেই আমাদেরকে তাদের ফি দিতে হবে। তাহলে আমাদের জন্য লস না এটা? তাহলে লাভ কোথায়? লাভ হচ্ছে এই জায়গায়, তারা আমাদের এখানে ইনভেস্ট করবে, আমরা এখান থেকে আর্নিং করব, দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, দেশে উন্নয়ন হবে। কিন্তু আমরা জিএসপি হারাবো। তারপর কি হারাবো? কপিরাইট সুবিধা, যে কোনো কিছুর কপিরাইটের ক্ষেত্রে এখন আমরা ফ্রি করতে পারি, এটা আমরা হারিয়ে ফেলবো। সহজ শর্তে ঋণ আমাদেরকে আর কেউ দেবে না, তখন তারা ভাববে আমরা ধনী দেশ, আমরা উন্নত দেশ, সুতরাং আমাদেরকে আর সহজ শর্তে ঋণ তারা দেবে না, কঠিন শর্তে ঋণ দিবে, আমাদের অনেক কিছু পূরণ করতে হবে। তাহলে এখন আপনারাই বলেন, এটা আমাদের জন্য সুবিধা নাকি অসুবিধা? এবার আসি, বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে সেতু এখনো নির্মাণ করা হচ্ছে, এটা বাংলাদেশের যমুনা রেলওয়ে সেতু। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যমুনা সেতুতে, সেতুর সাথে একটা ব্রিজ করা ছিল, সেতুর সাথে একটা রেলওয়ে লাইন ছিল, যেটা আস্তে 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 সেতুতে উঠলে আস্তে আস্তে হাঁটতো, তাই না? তো স্বতন্ত্র সেতু না থাকার কারণে আমাদের যে সমস্যাটা হয়েছে, ওখানে যখন রেল যেত, তখন মূলত গাড়ি বন্ধ থাকার একটা প্রবণতা থাকতো, গাড়িগুলো আস্তে আস্তে যেতে হতো, কারণ কখন যে দুটা মিলে ভাঙি পড়ে ভয় থাকতো। সো এই জন্য আলাদা করে রেলওয়ে সেতু আমাদের হচ্ছে যমুনা সেতু, এটা সবচেয়ে সর্ববৃহৎ সেতু। এখন পদ্মা আছে, এখন এরপর এটা হবে সর্ববৃহৎ। তো দেশের বৃহত্তম রেলওয়ে সেতু নাম হচ্ছে যমুনা রেলওয়ে সেতু, এটি প্রথম ডাবল লাইন ডুয়েল গেজ রেলওয়ে এবং সেতু দুটাই হবে এটাতে। দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, যুক্ত করবে টাঙ্গাইল, ইব্রাহিমবাদ ও সিরাজগঞ্জকে, সায়দাবাদ, দুটাই বাদ। ঠিক আছে? রেল লাইনের ধরন ডুয়েল গেজ, ডাবল লাইন থাকবে এখানে, এক লাইন না, ডাবল লাইন থাকবে, দুই পাশ থেকে রেল যাতায়াত করতে পারবে। এখন আর থামতে হবে না, একটা আসলে আরেকটাকে, দুই পাশ থেকে রেল যাতায়াত করতে পারবে, ডুয়েল গেজ হিসেবে চলবে। স্প্যান ও পিলার, পিলার হচ্ছে 50টি, স্প্যান হচ্ছে 49টি। নির্মাণ ব্যয় 16,780 কোটি টাকা। 16,780 কোটি টাকা হচ্ছে নির্মাণ ব্যয়। হ্যাঁ, নির্মাণ ব্যয় 16,780 কোটি টাকা। অর্থায়ন বাংলাদেশ সরকার ও জাইকার, জাপানের অর্থায়নে হবে। উদ্বোধন করা হয় 18ই মার্চ 2025 সালে। কত? 18ই মার্চ 2025 সালে এটা কি করা হয়, যমুনা রেলওয়ে সেতু উদ্বোধন করা হয়। পদ্মা ব্যারেজ, এই যে এই সরকার এসে প্রথমে যেটা করেছিল, পদ্মা ব্যারেজের ঘোষণা তারা দিয়েছিল। আমরা দেখি পদ্মা ব্যারেজ কি। প্রথম পর্যায়ে নির্মাণ প্রকল্প, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পায় 13ই মে 2026, 34,497 কোটি টাকা কি এটার জন্য খরচের ব্যয়, প্রাক্কলিত ব্যয় ধরা হয়। অর্থাৎ যমুনা রেলওয়ে সেতু হচ্ছে ডাবল টাকা এখানে খরচ হবে। প্রকল্পটি বাস্তবায়ন কে করবে? পানি সম্পদ মন্ত্রণালয়। প্রকল্পের কাজ শেষ হবে জুন 2033 সালে। নির্মিত স্থান পাংশা, রাজবাড়ী জেলা। ব্যারেজের দৈর্ঘ্য হবে 2.1 কিলোমিটার। পদ্মা নদীর উপর নির্ভরশীল দেশের প্রায় 37% জমিতে পানির সমস্যার সমাধান হবে। কি হবে? পদ্মা নদীর উপর নির্ভরশীল দেশের 37% জমিতে পানির সমস্যার সমাধান হবে এই পদ্মা ব্যারেজের মাধ্যমে। এখন কথা হচ্ছে, এটার এক্সিকিউশনটা কি? যদি আমাদের গঙ্গা নদীর পানি বন্ধ করে দেয়,
ভারত সরকার। তাহলে এই ব্যারাজের কি আসলে কোনো ভ্যালু আছে কিনা এটা দেখার বিষয়। কারণ যদি ভারত সরকার এটা বন্ধ করে দেয়, তাহলে আমরা পানি যদি বন্ধ করে দেয় লাভ হবে না, এই ব্যারেজ শুকিয়ে যাবে। এজন্য ব্যারেজ দিচ্ছি এটা ভালো, জেদের বশবর্তী হয়েও দিচ্ছি সেটাও ভালো, বাট ভারতের সাথে এটার জন্য লিয়াজু করতে হবে, তারা যেন আমাদেরকে পানি দেয়, না হলে ঝামেলায় পড়ে যাব আমরা পদ্মা ব্যারেজ নিয়ে। এরপর আসেন বাংলাদেশের জিআই পণ্য। বাংলাদেশের জিআই পণ্য যদি আমরা দেখি, বর্তমান বাংলাদেশের নিবন্ধিত ভৌগোলিক জিআই পণ্যের সংখ্যা 64টা। এটা প্রতি মাসে একবার করে চেঞ্জ হয়, এজন্য সাবধানতার সহিত দেখতে হবে। বাংলাদেশের জিআই পণ্যের নিবন্ধন দেয় পেটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্ক অধিদপ্তর, ডিপিডিটি। সর্বশেষ নিবন্ধিত জিআই পণ্য মানিকগঞ্জের হাজারি গুড়। কি এটা? তাহলে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সর্বশেষ জিআই পণ্য কোনটা? মানিকগঞ্জের হাজারি গুড় সর্বশেষ জিআই পণ্য। এখানে গুরুত্বপূর্ণ জিআই পণ্যের তালিকা দিয়েছে, আমাদের এত কিছু দেখার দরকার নেই। যেগুলো পড়বেন, জামদানি শাড়ি, বাংলাদেশের ইলিশ এবং 64তম মানিকগঞ্জের হাজারি গুড়। এই তিনটা তথ্যের বেশি দরকার নেই। ইলিশটা আসে, জামদানি শাড়িটা আসে, আর সর্বশেষটা আপনাকে পড়তে হবে। আরেকটা পড়তে পারেন, সেটা হচ্ছে ঢাকাই মসলিন, নবম 2021 সালে এটাকে কি করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। তাহলে ঢাকাই মসলিন হচ্ছে নবম আমাদের জিআই পণ্য হিসেবে পরিগণিত হয়েছে। অদম্য নারী পুরস্কার সাম্প্রতিক তথ্যের মধ্যে অন্যতম একটা তথ্য, এটা হচ্ছে অদম্য নারী পুরস্কার। এটা কে দেয়? মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেয়। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মোট 6 জন অদম্য নারীকে অদম্য নারী পুরস্কার 2026 প্রদান করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু পদত্যাগ যদি করে থাকে, পদত্যাগের ডেটটা আপনারা মনে রাখবেন। পুরস্কারের ক্ষেত্র, গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। অর্থনীতির ক্ষেত্রে নুরুন্নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ববিতা খাতুন, সফল জননী নূরবানু কবির, জীবন সংগ্রামে জয়ী মোসাম্মদ শামলা বেগম, সমাজ উন্নয়নে আফরোজা ইয়াসমিন। এখানে যেটা আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে খালেদা জিয়া, ওনাকেই বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ওনাকে রেখে অন্য কোনো তথ্য দেওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, খুবই কম। স্বাধীনতা পুরস্কার 2026 বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার কতজনকে দেওয়া হয়? এটা পরীক্ষা আসে। এটি এটি প্রচলিত হয় কত সাল থেকে? 1977। কতজন ব্যক্তিকে দেওয়া হয়? তাহলে 15 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। কত? 15 জন, 15 জন ব্যক্তিত্ব এবং 5টি বড় প্রতিষ্ঠান, মোট 20 জনকে যদি আমরা দেখি। ঠিক আছে, কজন? 20 জনকে। তাহলে স্বাধীনতা পুরস্কার কোনটার জন্য কাকে দেয় এটা কিন্তু জানা দরকার। তবে পুরোটাই আসে না, পুরোটাই আসে না। যদি এখান থেকে দাগে দেই, বিজ্ঞান ও প্রযুক্তিতে কে পায়? এটা আসে। সাহিত্যে কে পায়? এটা আসে। তারপর সমাজসেবা যেহেতু অনেকজন আছে, সুতরাং পড়ার দরকার নাই। বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, মুক্তিযুদ্ধ, তিনটা। এবং ক্রীড়া পড়তে পারেন, ক্রীড়া পড়তে পারেন, জবেরা রহমান লিনু ক্রীড়াতে পেয়েছেন। এই 4টা, এর বেশি পড়ার দরকার নেই। স্বাধীনতা পুরস্কার প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও গবেষণা প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা প্রশিক্ষণ, এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দিয়েছে। 21শে পদক 2026, 21শে পদক 2026 যদি আমরা দেখি, এটা কয়জনকে দেয়? 21শে পদক লাভ করে 10 জন ব্যক্তি এবং দল। দেখি আমরা কে কে। শিল্পকলাতে ফরিদা আক্তার ববিতা, ববিতা যে নায়িকা আমাদের ছিলেন, তিনি 21শে পদক পান। শিল্পকলা সঙ্গীতে আয়ুব বাচ্চু মরণোত্তর। শিল্পকলা সঙ্গীত ওয়ারফেস ব্যান্ড দল, যারা সঙ্গীত যে ওয়ারফেস ছিল, 21শে পদক পায় তারা। শিল্পকলা নৃত্য অর্থী আহমেদ। শিল্পকলা চিত্রকলা প্রফেসর ডক্টর আব্দুল সাত্তার, প্রফেসর ডক্টর আব্দুল সাত্তার চিত্রকলায় তিনি পান এটা। তারপর যদি দেখি শিল্পকলা পালাগান ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতা শফিক রহমান, এটা আসতে পারে, একটু গুরুত্ব দিয়ে রাখেন। শিক্ষায় আসতে পারে প্রফেসর মাহবুবুল আলম মজুমদার। স্থাপত্য মেরিনা তাবাচ্ছম এবং ভাস্কর্য তেজস হালদার যশ। ভাস্কর্যতে কি? তেজস হালদার যশ। এগুলো 21শে পদক। সো যে দুটা দেখালাম, এই দুটাকে বেশি করে পড়ার চেষ্টা করবেন, বাকিগুলো একটু রিভিশন দিবেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2026 কারা কারা লাভ করে? মোট পুরস্কার পায় 8টি, 8জন পুরস্কার প্রাপ্ত। দেখি বাংলা একাডেমিকে পায়। মোহন রায়হান কবিতাতে পায়। সৈয়দ আজিজুল হক প্রবন্ধ গদ্য, এটা পড়বেন একটু। আলী আহমেদ অনুবাদ,
বিজ্ঞানটা পড়বেন। ফারসিম মান্নান মোহাম্মদী কি বিজ্ঞান, নাসিমা আনিস কথা সাহিত্য, হাসান হাফিজ শিশু সাহিত্য, মুস্তফা মজিদ ও ইসরায়েল খান গবেষণা, মইনুল হাসান বাংলা একাডেমি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধটা পড়ে ফেলবেন, তাহলে 3টা পড়বেন, বাকিগুলো একটু হালকা হালকা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। নজরুল পুরস্কার 2026 একজন ব্যক্তি পায়, সে কে? অধ্যাপক রশিদুন নবী, কবির জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণা। সরি, নজরুল পুরস্কারে যদি দেখি 23 মে 2026 2জন ব্যক্তি এটা পায়, একটা হচ্ছে অধ্যাপক রশিদুন নবী এবং ফাতেমাতুজ জোহরা। দুটো আমরা এখানে পড়ে নিলেই হবে। রবীন্দ্র পুরস্কার খুব একটা বেশি দরকার নেই, জাতীয় পরিবেশ পদকও খুব একটা বেশি দরকার নেই। সাম্প্রতিক বাংলাদেশের আমরা এতক্ষণ যেটা পড়লাম এটাকে এক নজরে মূলত এখানে দেওয়া হয়েছে যে কি কি হয়েছে। এক নজরে আমরা যদি দেখি, 21 থেকে 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। এরপর 23 থেকে 26 জুন চীন সফরে যান। এইখান থেকে যেটা পড়বেন, বাংলাদেশে বর্তমান উপজেলার সংখ্যা কতটি? 503টি। বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস লেনদেনের প্রথম ধাপ হিসেবে বাধ্যতামূলক বাংলা কিউআর সেবা চালু করে 1 জুলাই 2026। বাংলাদেশের 13তম প্রধানমন্ত্রী তারেক রহমান। অ্যাটর্নি জেনারেল আসতে পারে, বিভিন্ন ধরনের পরীক্ষায় এটা আসে। তাহলে অ্যাটর্নি জেনারেলকে রুহুল কুদ্দুস কাজল। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর মুস্তাকুর রহমান ব্যাংকের ক্ষেত্রে আসবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরটা পড়ে ফেলবেন সবাই। সংসদের নারী সদস্যের সংখ্যা বর্তমান কতজন আসে নারীদের নিয়ে, এই জন্য আপনাদের মনে রাখবেন 57 জন। কতজন? 57 জন। 2025-26 সালে সাফ ইউ, অর্থাৎ আমরা যদি বলি যে তরুণ যাদের বয়স আন্ডার 20, এই মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় শিরোপা অর্জন করে কোন দেশ? বাংলাদেশ। আন্ডার 20। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প অনুমোদন করে, তার আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, তারপর আরেকবার এটা সবাই পড়ে ফেলবেন। এরপরে আমরা যদি দেখি আর কি আপনাদের এখানে সাম্প্রতিক থেকে পড়তে হবে, আমি দাগিয়ে দেব। জ্বালানি লোডিং শুরু হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম 28 এপ্রিল 2026। তারপরে আমরা যদি দেখি খাল খনন কর্মসূচি দরকার নেই, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয় 17 অক্টোবর 2025। ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করা হয় কবে? একটা প্রশ্ন নিতে পারেন, বলা যায় না, পরীক্ষা আসতে পারে। 10 মার্চ 2026। তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ 20 নভেম্বর 2025 এটা কি হয়? আপিল বিভাগ এটার জন্য রায় ঘোষণা করে। জুলাই গণহত্যা মামলার রায় প্রকাশিত হয় 17 নভেম্বর 2025। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দরকার নাই, সভাপতি দরকার নাই। জুলাই গণঅভ্যুত্থানের শহীদের সংখ্যা 836 জন, একেবারে এটা মনে রাখবেন, এটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। তারপর আসেন প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়া জয় করেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ষষ্ঠ অপরিমেয় অধরা বিমূর্ত সংস্কৃতির ঐতিহ্য টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প। এরপর যদি দেখি এখানে আর কোনটা পড়বেন, ক্রীড়া উদ্বোধন করা হয় দেশের ফ্রি ট্রেড জোন গঠিত হচ্ছে আনোয়ারা চট্টগ্রাম, এটা পড়বেন। ফ্রি ট্রেড জোন। র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF, নাম কি? SIF। ভাষাঞ্চর যে উপজেলা অবস্থিত, নতুন করে ভাষাঞ্চর এখন অন্য উপজেলায় গিয়েছে, সন্দ্বীপে, আগে ছিল নোয়াখালীতে, এটা এখন কোথায় গেছে? সন্দ্বীপের অধীনে চলে গেছে, এই জন্য একটু গুরুত্বপূর্ণ, এটা পড়ে ফেলবেন। তারপর আসেন বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হয়, দরকার নেই। জেলের নতুন নাম এটা আসে, বাংলাদেশ জেলের নতুন নাম বাংলাদেশ কারেকশন সার্ভিস। ঢাকার বাইরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর চালু হওয়া, দরকার নেই। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করে কোন দেশ? বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশের চলন্ত ট্রেন পরীক্ষামূলক স্টারলিংক সেবা চালু হয় 13 মার্চ 2026। 2026 অর্থ বছরে বর্ষপণ্য পেপার অ্যান্ড প্যাকেজিং, কয়েকদিন আগে এটা পরীক্ষায় আপনাদের চলে এসেছিল, সো এটাও সুন্দর করে একটু মুখস্থ করে ফেলবেন। তারপরে আমরা আসি জিয়াউর রহমানের লেখা বই একটি জাতির জন্ম ও অন্যান্য, আমার রাজনীতির রূপরেখা। যে যখন ক্ষমতা আসে তার বই চলে আসে, তাই না? নতুন করে অনুষ্ঠানের নতুন নাম রাখা হয় কিসের? কবি গোলাম মোস্তফার কিশোর কবিতা থেকে।
পাটকাঠি থেকে গ্রাফিন তৈরি করেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর আব্দুল আজিজ। খুবই দরকার আছে, অনেক বেশি দরকার, গ্রাফিন তৈরি করে। তারপরে এই পাশে যদি আমরা দেখি আর কি কি তথ্যগুলো এখান থেকে আপনাদের পড়ানো হতে পারে। বিআরআরআই, বিড়ি উদ্ভাবিত ধানের বর্তমান জাতের সংখ্যা, এটা বাংলাদেশের কৃষি থেকে আসে অনেক সময় 127টি, বিনা থেকে 28টি। আলু রপ্তানি অনুমোদন দেয়, দরকার নাই। পঞ্চব্রীহি ডক্টর, বিভিন্ন মৌসুমে এক গাছ হতে 5 প্রকারের ধান চাষের পদ্ধতি, এটা পরীক্ষা আসছিল। কলা গাছের বাকলের সুতা থেকে তৈরি প্রথম সারি কলাবতী, এটা কিন্তু পরীক্ষা এসেছিল, সো এটা পড়ে ফেলবেন। ধান জাদুঘর, দরকার নেই। বাংলাদেশের 26তম রাষ্ট্র বিচারপতির নাম জুবায়ের রহমান চৌধুরী। গণভোট অনুষ্ঠিত হবে, হয়েছে অলরেডি 12 ফেব্রুয়ারি 2026। তারপর আমরা যদি দেখি, এটা এটা পড়বেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G চালু হয় কবে? 1 সেপ্টেম্বর 2025। বর্তমান জাতীয় চা দিবস 21শে মে। 36 আওয়ার্স অফ বেট্রায়াল ডকুমেন্টারি রচিত কোথায়? এটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে। এবং এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো তথ্য দেওয়া আছে। এরপর এই পেজটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আর যেখান থেকে বাংলাদেশ বিষয়াবলী আজকে আমরা মূলত শেষ করার জন্য চেষ্টা করব। সো এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তো আজকে যতটুকু চেষ্টা করেছি, আমাদের জাতীয় বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অর্থনৈতিক সমীক্ষাটা গুরুত্বপূর্ণ ছিল, এবং বাংলাদেশ বিষয়াবলীর সাম্প্রতিক তথ্যগুলোর মধ্যে যতটা পেরেছি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামীতে আবার যদি কোনো লাইভে আসি, তাহলে আন্তর্জাতিক বিষয়াবলীর যে আপডেট তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।